আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি শাহানা সুলতানা, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে আশা করি। দেখো, আজকে আমাদের এই ক্লাসটিতে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই চিন্তা করছো এটা কিসের ছবি। সবার মনে প্রশ্নটি ঘুরছে। আচ্ছা, তাহলে এখানে দুইটি ছবি আবার পাশাপাশি আসলো এবং এদেরকে দেখে আমার মনে হয় তোমরা অলরেডি গেস করে ফেলেছো যে এরা আসলে কি। এরা হলো ক্রোমোজোম। ওকে, আমরা একটু স্ক্রিনটা বড় করে নিই। ওকে, এখন এই ক্রোমোজোমের আবার দেখা যায় কি যে এদের আবার জনন ক্ষমতা তোমার আলাদা। কেউ কেউ ছেলে, কেউ কেউ হচ্ছে মেয়ে, এই লিঙ্গ নির্ধারণ করতে পারে। সে কারণে দেখা যায় কি যে এই ক্রোমোজোমের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা আমরা ডিটেলস পড়বো। সে কারণে আমরা এখানে লিখলাম মিস্টার এবং মিসেস। এবং দেখা যায় কি যে জননের ক্ষেত্রে তোমার একজন সন্তানের শরীরে ক্রোমোজোমের অর্ধেক আসে মায়ের কাছ থেকে, অর্ধেক আসে হলো বাবার কাছ থেকে। তাহলে দেখো যে হিউম্যান ডিপ্লয়েড সেলের একটা ছবি এখানে দেখানো আছে। হিউম্যান ডিপ্লয়েড সেলে মোট 22টি ক্রোমোজোম। দেখো 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া। প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু জোড়ায় জোড়ায় আছে। এবং হ্যাপ্লয়েড সেলেরও একটি ছবি দেখানো আছে। এবং এখানে দেখো হ্যাপ্লয়েড সেলের ক্ষেত্রে তোমার এখানে এক্স এবং ওয়াই আলাদা আলাদা করে দেওয়া আছে, এক্স এবং ওয়াই। আর এই পাশে আমরা তাদেরকে প্রত্যেকটাকে জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এদের হচ্ছে অনুলিপন ক্ষমতা আছে, এরা রং ধারণ করতে পারে এবং নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। এবং দেখা যায় কি কিছু জেনেটিক চেঞ্জ, মিউটেশন, প্রকরণ এইসব কাজে এরা ভূমিকা পালন করতে পারে। এই হচ্ছে ক্রোমোজোম, যাদের রেপ্লিকেশন ক্ষমতা থাকবে, রং ধারণ করতে পারবে, নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। ওকে, তারপরে দেখো যে আমরা কিছু ইতিহাস দেখি। ইতিহাসটা যদি দেখি তাহলে দেখব কি যে 1865 সালে গ্রেগর ইয়োহান মেন্ডেলের নাম অনেকেই শুনেছো তোমরা। উনি এক্সপেরিমেন্টস অন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন নিবন্ধে অনুমান করেন কি যে জীবকোষে এমন একটি উপাদান বা ফ্যাক্টর বহন করে যেটা আসলে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। এবং এই ফ্যাক্টরগুলোর কি করে যে এই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বহন করে। চার্লস ডারউইন দেখা যায় কি যে তার চার্লস ডারউইনের নাম তোমরা হয়তো শুনে থাকতে পারবে। উনি একজন বিবর্তন বিদ। ওনার একটা হাইপোথিসিস, পেনজিয়াসিস হাইপোথিসিস, এই হাইপোথিসিসে লিখেছেন কি যে হাইপোথিসে প্রস্তাব করেছেন যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয় কিছু একক উপাদান দ্বারা, যাদের তিনি নামকরণ করেন হলো জেমিউল। তাহলে ক্রোমোজোম সম্বন্ধে আসলে এক একজনের এক এক ধরনের ধারণা রয়েছে। আর আমরা 19 শতকে যদি দেখি, 19 শতকের মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা তখন বুঝতে পেরেছিলেন যে কিছু তথ্য আছে, বংশগত তথ্য নিউক্লিয়াসে থাকে, যারা আসলে তোমার বংশের পরম্পরায় কি বলে ভূমিকা রাখতে সক্ষম, কিন্তু এটি তখনও অজানা ছিল। তারপর 1888 সালে ওয়াল্টার ফ্লেমিং উনি প্রথম নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো ক্রোমাটিন গুলাকে দেখেন এবং তাদের নামকরণ করেন। তারপর এই জার্মান অ্যানাটমিস্ট পরে আবার ক্রোমোজোম আবিষ্কার করেন, ক্রোমোজোম নামকরণ করেন ডব্লিউ ওয়ালডেয়ার। আর 1902 সালে সাটন এবং বুমেরি প্রথমে ক্রোমোজোম যে বংশগতি বৈশিষ্ট্যের ধারক এবং বাহক এটা বর্ণনা দেন এবং মেন্ডেলের ধারণা সত্যতা প্রমাণ করেন। আচ্ছা, এখন একটু দেখো যে এখানে আমরা একটি ফার্নের ছবি দেখতে পাচ্ছি। ফার্ন অফিউগ্লোসাম রেটিকুলেটাম, এই ফার্নটির কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হলো কি ক্রোমোজোম নাম্বার অনেক বেশি, ক্রোমোজোম নাম্বার প্রায় 1200। ঠিক আছে, এখানে তার মানে দেখা যায় যে ক্রোমোজোম নাম্বার আসলে যে আমরা আমাদের শরীরে 24 জোড়া 23 জোড়া ক্রোমোজোম দেখলাম, এটা আসলে
ফিক্সড না, এক একটার ক্ষেত্রে এক এক রকম। তারপরে হ্যাপ্লোপেপাস গ্রেসিলিস, এটা একটা ডেইজি ফ্লাওয়ার। এখানে ক্রোমোজোম নাম্বার দেখো আবার কম, এখানে ক্রোমোজোম নাম্বার হচ্ছে মাত্র 4টা। তাহলে এখানেও কিন্তু একটা সৃষ্টির একটা বিচিত্র অভিজ্ঞতা, যে এখানেও ক্রোমোজোম নাম্বার কিন্তু একদমই কম। তারপরে দেখো যে পোয়া লিটারাসা, এটা এক ধরনের ঘাস। এখানে এটা দেখতে উদ্ভিদটি ছোট, কিন্তু এর ক্রোমোজোম নাম্বার হচ্ছে 506 থেকে 530। তাহলে এটাও কিন্তু একটা তোমার বিচিত্র অভিজ্ঞতা। তাহলে এখানে আরো আছে গোলকৃমি, তারপরে হলো অলকান্থা স্পেসিস, এদের মধ্যে ক্রোমোজোমের ভিন্নতা দেখা যায়। দেখা যায় কি যে তোমার সর্বাধিক 1600 পর্যন্ত পাওয়া যায় অলকান্থাতে, গোলকৃমিতে পাওয়া যায় কম, একদমই 2টা। এই হলো ক্রোমোজোমের কিছু ভিন্নতা। তাহলে ক্রোমোজোমের ভৌত গঠনে আমরা চলে যাই। ক্রোমোজোমের ভৌত গঠনে দেখা যায় কি যে দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা আসলে মেটাফেজ দশা, মাইটোসিসের মেটাফেজ দশায় মানব কোষের ক্রোমোজোমের অংশ। এখানে দেখো যে এরা এরকম জোড়ায় জোড়ায় এবং ক্রোমোজোমের ঠিক মাঝ বরাবর আছে এবং মেরুর দিকে যাওয়ার চেষ্টা করবে এর পরের ধাপেই। তাহলে মেটাফেজ ধাপে আমরা ক্রোমোজোমের ছবিটা একটু দেখতে পেলাম। এখন দেখো যে এই ছবিটা মোটামুটি এটা একটা আল্ট্রাস্ট্রাকচার, এটা তোমাদের বইতেও আছে, যে এখানে আমরা কিছু গঠন দেখতে পাচ্ছি, যে এর বাইরের যে লেয়ারটি সেটি হলো পেলিকল, ভিতরে ম্যাট্রিক্স এবং সেকেন্ডারি কনস্ট্রিকশন, এখানে একটি গৌণকুঞ্চন আছে, ভিতরে ক্রোমোনেমাটা, এগুলো আমরা ডিটেলস পড়বো। এই পাশে ফাঁকা অংশটিতে সেন্ট্রোমিয়ার, এর মধ্যে এইটাকে আবার প্রাইমারি কনস্ট্রিকশন বলা হচ্ছে, স্পিন্ডল ফাইবার, সেকেন্ডারি কনস্ট্রিকশন এবং হলো স্যাটেলাইট। তাহলে এগুলো গেল হচ্ছে তোমার ভৌত গঠন। তাহলে এখানে আমরা ভৌত গঠনে যাওয়ার আগে একটু ক্রোমাটিন সম্বন্ধে জেনে নিই। ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন এবং এটি ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত একটি সূত্রাকার দেখো, তার মানে সুতার মতো। ক্রোমোজোমে দেখা যায় কি যে প্রোফেজ ধাপের আমরা ক্রোমোজোমের চেহারা বুঝতে পারি না, ওই সময় দেখা যায় কি যে ক্রোমোজোম একদমই জালিকাকার সুতার মতো থাকে, সুতার মতো পেঁচিয়ে থাকে, ওই গঠনটাই হচ্ছে কি ক্রোমাটিন। আর ক্রোমাটিন শুধু ইউক্যারিওটিক কোষেই পাওয়া যায়। ক্রোমাটিনের প্রধান প্রোটিন হচ্ছে হিস্টোন প্রোটিন। বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়, অম্লীয় ক্ষারীয়। তাহলে এর মধ্যে হিস্টোন প্রোটিনটা হচ্ছে এখানে পাওয়া যায় 5 ধরনের হিস্টোন প্রোটিন, H1, H2A, H2B, H3, H4। এছাড়াও অনেক ধরনের প্রোটিন থাকে, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। ক্রোমাটিনে উপস্থিত হিস্টোন প্রোটিন প্রধানত ডিএনএ প্যাকেজিং করে থাকে, এটা আমরা দেখবো একটু পরে, যেটাকে বলা হয় নিউক্লিওজোম মডেল। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় কি নিউক্লিওজোম। এই যে দেখো এখানে নিউক্লিওজোম, এখানে আমরা দেখতে পাচ্ছি H1, H2A, H2B, H4, H3। তাহলে এখানে এই 5 ধরনের হিস্টোন প্রোটিন এবং তাকে ঘিরে আছে হলো ডিএনএ। আর এইখানে দেখো, এখানে একটা জিনিস আমরা দেখব। প্রথমে আমরা এখানে ডিএনএ দেখতে পাচ্ছি, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই ডিএনএটা কি করে, মাঝখানে যে প্রোটিনগুলো আছে, এই যে প্রোটিনগুলোকে সে এরকম পেঁচিয়ে রাখে, এরকম পেঁচিয়ে রাখলে দেখা যায় কি যে তার তোমার ব্যাস চলে আসে 11 ন্যানোমিটার। প্রথমে একটা ডিএনএ ছিল 2 ন্যানোমিটার, এটা এরকম পেঁচিয়ে তোমার 11 ন্যানোমিটার। তারপর এখানে অসংখ্য এরকম বিটস মুক্তার মতো অনেকগুলা এরকম প্রোটিনকে ঘিরে তারা এই গঠনটা তৈরি করে। তারপরে এটা আরো বিস্তারিতভাবে লম্বা হয়। এরপরে দেখা যায় কি যে দেখো লাস্ট পর্যন্ত একটা ক্রোমোজোম অনেকগুলো ক্রোমাটিন এরকম পেঁচিয়ে 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 আসলে এইরকম খাটো হয়ে তারপরে রং ধারণ করলে আমরা এই চেহারাটা দেখতে পাই। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, যেটার ব্যাস হলো 1400 ন্যানোমিটার। এখানে হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। এর মধ্যে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন আমরা বলছি কেন, যে ইউক্রোমাটিন হলো কি যেখানে প্যাচ কম থাকবে, ডিএনএ রেপ্লিকেশন হবে এবং ডিএনএ অ্যাক্টিভ থাকবে। আর এখানে হচ্ছে প্যাচ অনেক বেশি, এখানে ডিএনএ রেপ্লিকেশন বা তার ট্রান্সক্রিপশন খুবই কম হবে, হয়ই না বলতে গেলে। তাহলে এই গেল আমাদের নিউক্লিওজোম মডেল। তো এখানে একটা বিষয় হলো কি যে ডিএনএ তো আসলে অনেক লেংদি, আমরা ডিএনএ যেটা জানি যে অনেক লেংদি, কিন্তু এখানে আমাদের সেলের সাইজ খুবই ছোট এবং তার মধ্যে নিউক্লিয়াসের সাইজ আরো ছোট। তো দেখা যায় যে এত বড় ডিএনএ এখানে তোমার ছোট একটা জায়গা করে নেয় কিভাবে, ওই যে সে হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম খাটো হয়ে হয়ে তারপরে এতটুকু জায়গায় নিজেকে জায়গা করে নেয়। এটা হলো আমাদের একটা ফান ফ্যাক্ট। তাহলে হেটারোক্রোমাটিনটা কি, ইন্টারফেজ এবং প্রোফেজ পর্যায়ের ক্রোমাটিনের যেই অংশ বেশি কুণ্ডলিত থাকে সেটাই হলো হেটারোক্রোমাটিন।
আর সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার মূলত হেটেরোক্রোমাটিন সূত্র দ্বারাই গঠিত। আর এটা আসলে জেনেটিক্যালি ইনএক্টিভ বলা হয়, কারণ এখানে আমি বলেছি যে রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন এগুলো প্রায় হয়ই না, খুবই হলেও খুবই কম, সেজন্য সেটা নিষ্ক্রিয় থাকে, জেনেটিক্যালি ইনএক্টিভ। তাহলে হেটেরোক্রোমাটিনের ছবি তোমরা দেখো যে এখানে আসলে ডিএনএ কে আলাদা করে ফ্রি হওয়ার কোনো সুযোগ নেই, এখানে অনেক বেশি ঘন অবস্থায় সে আছে। আর এখানে হলো যেহেতু পাতলা বিন্যাস দেখা যায়, এটা হলো ইউক্রোমাটিন, এটা জেনেটিক্যালি অ্যাক্টিভ। ইউক্রোমাটিন এটা ক্রোমোজোমের বিস্তৃত অংশ। তাহলে আমরা টেলোমিয়ারে শুধু হেটেরোক্রোমাটিন দেখি এবং সেন্ট্রোমিয়ারে দেখি। হেটেরোক্রোমাটিনের চেয়ে কম, অবশ্যই কম কুণ্ডলিকা এবং জেনেটিক্যালি সে অ্যাক্টিভ। তাহলে ক্রোমাটিডটা কি? এরপরে আসো ক্রোমাটিন গেল, আমাদের ক্রোমাটিন পেলাম আমরা। ক্রোমাটিডটা কি? মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে আমরা দুই অংশে বিভক্ত হতে দেখেছিলাম, সেটাই হলো প্রত্যেকটার নাম হলো ক্রোমাটিড। তাহলে এখানে একজোড়া ক্রোমাটিড থাকে এবং এরা পরস্পর সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। আর রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের ফলেই মূলত একটা ক্রোমাটিড থেকে আরেকটা সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। প্রতিটি ক্রোমাটিড একটা ডিএনএ অণু দিয়ে গঠিত থাকে। যেমন এখানে দেখো আমাদের দুইটার পাশাপাশি সিস্টার ক্রোমাটিড। এই যে প্রথমে সে একটাই ছিল, সিঙ্গেলই ছিল, কিন্তু হোমোলগাস ক্রোমোজোম, মানে একই রকম দেখতে, একই পজিশনে থাকে। রেপ্লিকেশন হওয়ার কারণে তাদের মধ্যে এই সিস্টার ক্রোমাটিডের জন্ম হলো। তারপরে আমরা দেখি যে ডিএনএ রেপ্লিকেশনের পূর্বে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা ক্রোমোজোম অর্থাৎ একটা ক্রোমাটিড, তোমার দেখা যায় কি যে এখানে একটা ডিএনএ অণুই থাকে, আবার দেখা যায় কি রেপ্লিকেশনের পরে আবার সেখানে দুইটা ডিএনএ অণু থাকে। সাপোজ আমরা ধরে নিলাম দুইটা ডিএনএ অণু থাকে, আরো বেশিও থাকতে পারে, এটা সাপোজ ধরে নিলাম যে দুইটা ডিএনএ অণু থাকে, যে এরকম, যে এখানে সিঙ্গেল আবার এখানে হচ্ছে ডাবল, কিন্তু ডাবল হওয়ার পরে আমরা এটাকে বলবো কি, এই প্রত্যেকটাকে বলবো ক্রোমাটিড, কিন্তু পুরাটাকে বলবো কি ক্রোমোজোম। তারপরে আসলে সেন্ট্রোমিয়ার, আমরা সেন্ট্রোমিয়ারের একটা অঞ্চল দেখেছিলাম যেখানে আসলে সে রং নেয় না। পুরাটা ক্রোমোজোমকে যদি আমরা রঞ্জিত করি তাহলে সেন্ট্রোমিয়ার রং নেবে না। সিস্টার ক্রোমোজোমের যে অঞ্চলে সিস্টার ক্রোমাটিড অত্যন্ত দৃঢ়ভাবে যুক্ত থাকে, আদর্শ ক্রোমোজোমে একটা মাত্রই সেন্ট্রোমিয়ার থাকে। আর সেন্ট্রোমিয়ারটাই ক্রোমোজোমকে বিভিন্ন দৈর্ঘ্যে বিভক্ত করে, সম এবং অসম। আর যখন কোষ বিভাজন হয় তখন স্পিন্ডলতন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়, এবং সেন্ট্রোমিয়ার একটা স্পেশাল তোমার ক্যারেক্টার আছে, সেটা হলো কাইনেটোকোর, যেটা তোমার সাধারণত স্পিন্ডলতন্তু তার সাথেই মূলত যুক্ত থাকে। এটা আসলে একটি প্রোটিন কাঠামো। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি, এটি হলো ক্রোমোজোমের শেষ প্রান্ত টেলোমিয়ার, এখানে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারেই মূলত কাইনেটোকোর থাকে, যেখানে আমরা স্পিন্ডল ফাইবার গুলো যুক্ত হতে দেখি। এখানেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে কাইনেটোকোর মূলত কি, সেন্ট্রোমিয়ারে সজ্জিত ডিস্ক আকৃতির প্রোটিন, যেটা মাইটোসিস কোষ বিভাজনের সময় তোমার স্পিন্ডলতন্তুর মাইক্রোটিউবিউলের সাথে আবদ্ধ থাকে। তাহলে কাইনেটোকোরই মূলত কোষ বিভাজনে এদের চলাফেরা, ক্রোমোজোমের চলাফেরা নিয়ন্ত্রণ করে, যে দুই মেরুতে যাওয়া আসা, এটা নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো যে আমরা যে বাহুগুলো দেখলাম, সম বা অসম প্রকৃতির বাহু দেখলাম, এই বাহুগুলো মূলত সেন্ট্রোমিয়ারই তাদের দৈর্ঘ্য নির্ধারণ করবে। এই যে এখানে আমরা একটা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখছি, যেখানে সেন্ট্রোমিয়ার হচ্ছে ভাগ করলো একটা একটু লং, আর এই পাশে হচ্ছে একটু শর্ট আর্ম। তো দেখো যে এখানে কিন্তু অসম দৈর্ঘ্যের ক্রোমোজোমের বাহু তৈরি হলো। এরপরে আমরা দেখেছিলাম মুখ্য এবং গৌণ কুঞ্চন, দুইটা কনস্ট্রিকশন দেখেছিলাম। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমে একটি খাঁজ সৃষ্টি করে, এই খাঁজটাই মূলত কি মুখ্য কুঞ্চন। আর মুখ্য কুঞ্চন ব্যতীত ক্রোমোজোমে আরেকটি কুঞ্চনও আমরা দেখেছিলাম, আর সেটি হলো গৌণ কুঞ্চন। কোনো কোনো গৌণ কুঞ্চনে দেখা যায় কি নিউক্লিয়াস আবার নতুন করে তৈরি হতে পারে, সেই কারণে এটাকে পুনর্গঠন অঞ্চলও বলা হয়। আর এই কারণে গৌণ কুঞ্চনে দেখা যায় কি যে তোমার নিউক্লিয়াস এই অঞ্চলের সাথে, মানে পুনর্গঠন অঞ্চলের সাথে যুক্ত থাকতে পারে। গৌণ কুঞ্চন আরএনএ সংশ্লেষণের জিনও বহন করে। তাহলে এখানেই দেখো যে আমাদের সেকেন্ডারি কনস্ট্রিকশন, যেটার কথা আমরা বলছি নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, NOR, আর এটা হলো আমাদের প্রাইমারি কনস্ট্রিকশন, যেখানে সেন্ট্রোমিয়ার থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই ক্রোমোমিয়ারে। এটা হলো মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, সেগুলোই মূলত হচ্ছে কি ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার ক্রোমাটিনের এমন অঞ্চল যা স্থানীয় সংকোচনের দ্বারা সন্নিবিষ্ট হয়। তাহলে দেখো যে এখানে ক্রোমোমিয়ার আমরা দেখতে পাচ্ছি, এই যে ক্রোমোমিয়ার, এগুলা ক্রোমোজোমের গায়ে এরকম সিচুয়েশনে থাকে।
এই হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার। স্যাটেলাইট সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। সেটা কি যে এক বা একাধিক গৌণকুঞ্চন বহনকারী, আমরা যে সেকেন্ডারি কনস্টিটিউশনটা দেখেছিলাম, এটাকে বহনকারী ক্রোমোজোমে তোমার ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলে। গৌণকুঞ্চনের প্রান্তে যুক্ত ক্ষুদ্র ক্রোমোজোমের অংশটাই মূলত কি স্যাটেলাইট। তো এই স্যাটেলাইট আবার তোমার সব জায়গায় নাও থাকতে পারে। তুলা, পাট, ছোলা এইসব উদ্ভিদের সেট ক্রোমোজোম রয়েছে, আর ছোলার 1 নম্বর ক্রোমোজোমেই মূলত স্যাটেলাইট থাকে। তাহলে সব ক্রোমোজোমেই কিন্তু স্যাটেলাইট থাকবে না। ওকে, তাহলে আমরা দেখো এখানে সেকেন্ডারি যে কনস্টিটিউশন আমরা বলেছিলাম গৌণকুঞ্চন, এই গৌণকুঞ্চনেই মূলত এই স্যাটেলাইটটা অবস্থিত। তারপরে আসো টেলোমিয়ার। টেলোমিয়ার সম্বন্ধে যদি আমরা দেখি, টেলোমিয়ারে একদমই ক্রোমোজোমের প্রান্তে অবস্থিত ডিএনএ এটা পুনরাবৃত্তিক একটি প্রসারণ, আর এইটা ক্রোমোজোমের প্রান্তকে ক্ষয় হতে রক্ষা করে। প্রায় সব কোষেই কোষ বিভাজনের সময় তোমার টেলোমিয়ারের ডিএনএ সূত্রের কিছু অংশ হচ্ছে তোমার হারিয়ে যায়, একসময় টেলোমিয়ারের সকল ডিএনএ হারিয়ে যায়, তখন কোষটি আর তোমার বিভাজিত হতে পারে না এবং মারা যায়। হ্যাঁ, শ্বেত রক্তকণিকা এবং এর মতো যে সকল কোষ দ্রুত এবং প্রচুর পরিমাণে বিভাজিত হয়, সে সকল কোষে বিশেষ এনজাইম টেলোমিয়ারের ক্ষয় রোধ করে, ফলে এ সকল কোষ অপেক্ষাকৃত বেশি সময় বাঁচে। তাহলে দেখো যে টেলোমিয়ার মূলত কি করে, যে কোষকে তোমার বিভাজিত হতে সাহায্য করে। হ্যাঁ, তো টেলোমিয়ারে দেখা যায় কি যে ডিএনএ সূত্রের কিছু অংশ সে প্রত্যেকবারই হারিয়ে ফেলে কোষ বিভাজনের সময়। কিন্তু এটা আবার যদি আমরা দেখা যায় কি শ্বেত রক্তকণিকায় দেখি, তখন আবার দেখা যায় কি যে এখানে বিশেষ একটা এনজাইম আসে যে টেলোমিয়ার যেন ক্ষয় না হয়, তাহলে সেই কোষটা বেশি দিন বেঁচে থাকতে পারবে। তাহলে দেখো যে টেলোমিয়ারের আমরা যদি ছবিটা দেখি, টেলোমিয়ারের ছবিটা এই যে একদম শেষ মাথায় টেলোমিয়ার, যে টেলোমিয়ার দেখো যে এখানে শর্টেনিং অফ দ্য টেলোমিয়ার ইনহিবিটস দ্য সেল ডিভিশন, এই হলো অবস্থা। তাহলে এখানে টেলোমিয়ার কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, দেখো ক্ষয় হয়ে যাচ্ছে, যতই কোষ বিভাজন হচ্ছে ততই টেলোমিয়ার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এর কারণ কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা যে টেলোমিয়ারে একই ধরনের ডিএনএ বিন্যাস থাকে, যে প্রায় রিপিটেটিং একই ধরনের ডিএনএ বিন্যাস থাকে, যতবারই সে কোষ বিভাজন হয় ততবারই এগুলা হয় কি যে তারা ক্ষয় হয়ে যায়, তারা হারিয়ে যায় আস্তে আস্তে। ওকে, তাহলে এখন আমরা যাই হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার: মেটা, সাবমেটা, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে এদের চেহারা কিরকম? মেটাসেন্ট্রিক দেখো একদম সেন্ট্রোমিয়ার মাঝামাঝি, সে কারণে সে একটা ভি শেপ ধারণ করলো। টেলোসেন্ট্রিক একদম শেষ মাথায়, সে কারণে আই শেপ। সাবমেটাসেন্ট্রিক দেখো একটা বাহু অনেক লম্বা আর একটা হচ্ছে ছোট অনেক, সেটা সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকে দেখা যায় কি যে একদমই শেষ প্রান্তের কাছাকাছি থাকে, সে কারণে এটা অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে 4 টাইপস অফ ক্রোমোজোম আমরা পেলাম। এখানে যদি এটা ডাবল হয় তাহলে এরকম চেহারা হবে। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে আমরা দেখেছি কি যে সেন্ট্রোমিয়ার একদম ঠিক মাঝামাঝি থাকে এবং বাহুদ্বয় দৈর্ঘ্য সমান থাকে এবং এটা ভি এর মতো হয়ে যায়। সোলানাম নিগ্রামের সবকটি ক্রোমোজোমই আমরা দেখি কি মেটাসেন্ট্রিক। এই যে সোলানাম নিগ্রাম তোমরা দেখেছো, সোলানাম নিগ্রামের সবগুলো ক্রোমোজোম হচ্ছে মেটাসেন্ট্রিক। বেগুনের, তাহলে এখানে আসো বেগুনের একই সোলানেসি গোত্রেরই, সোলানেসি ফ্যামিলিরই এটি উদ্ভিদ। সাবমেটাসেন্ট্রিক দেখা যায় কি যে আমরা দেখলাম এল এর মতো, এটার বাহু কিন্তু অসম। অ্যাক্রোসেন্ট্রিকে হলো জে এর মতো, একদমই সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি, একটা বাহু অনেক লম্বা, একটা বাহু হচ্ছে অনেক খাটো। আর এইটার ক্ষেত্রে দেখা যায় কি ঘেটু কচু বলা হয় এটাকে, যে এটা পার্পল প্রজাতি, তারপর পার্পল ভ্যারাইটি টাইফোনিয়াম ট্রাইলোবেটাম। এখানে দেখা যায় যে 11টা মেটাসেন্ট্রিক থেকে 4টা সাবমেটাসেন্ট্রিক থাকে এবং হচ্ছে তোমার 4টা থাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এখানে কিন্তু ক্রোমোজোমের ভিন্নতা রয়েছে। আচ্ছা, এরপরে আসো আরো একটি প্রকারভেদ আছে। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম আবার 5 প্রকার, যেটা মনো, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ এবং হচ্ছে অ্যাসেন্ট্রিক। মনোসেন্ট্রিকে কি একটা মাত্র সেন্ট্রোমিয়ারই থাকে, অধিকাংশ প্রজাতিতেই এই ধরনের ক্রোমোজোম আমরা দেখি। ডাইসেন্ট্রিকে দেখো যে এটা হচ্ছে আমাদের নর্মাল ক্রোমোজোম। ডাইসেন্ট্রিকে এই যে দুইটা সেন্ট্রোমিয়ার থাকে, এটা পাওয়া যায় হলো গমের কিছু প্রজাতিতে পাওয়া যায়।
পলিসেন্ট্রিকে হচ্ছে 2 এর বেশি, কলা গাছে এরকম দেখা যায়, কলা গাছে কিছু প্রজাতিতে 2 এর বেশি সেন্ট্রোমিয়ার থাকবে। ডিফিউজ সেন্ট্রিকে হলো যে ক্রোমোজোম নির্দিষ্ট কোনো জায়গায় থাকবে না, পুরাটা ক্রোমোজোমের গায়েই থাকতে পারে সেন্ট্রোমিয়ার। অ্যাসেন্ট্রিক হলো যে ক্রোমোজোমের মূলত এটা একটা অস্বাভাবিক অংশ, এটার মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে না। এটা মূলত ডিলেশন, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন, ইনভার্সন এইসব কারণে হয়, এসব কিছু তোমার জেনেটিক অস্বাভাবিকতার কারণে হয়। তো এই কারণে এটা কোনো কোষ বিভাজনের অংশ নিতে পারে না, এবং এর কারণে যদি কোনো গ্যামেট তৈরি হয় সেটাও কিন্তু বন্ধা গ্যামেট হবে, মারাও যেতে পারে সেই গ্যামেটটা। তাহলে যে মূল বিষয়টা আমরা প্রথমেই রেখেছিলাম যে এখানে আসলে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের খুবই বিশেষ ভূমিকা আছে। সেই কারণে ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা যায়, লিঙ্গ নির্ধারণ এবং দেহ এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো যে অটোজোম আমরা বাকি সবগুলাই এখানে 22 জোড়া ক্রোমোজোমের অটোজোম, কিন্তু এই 2 জোড়া XY মূলত তার সেক্স ক্রোমোজোম। যদি XY হয় তাহলে সেটি তোমার দেখা যায় কি যে Y ক্রোমোজোম থাকার কারণে সেটি ছেলে হবে, এবং যদি দুইটাই X ক্রোমোজোম থাকে সেটি মেয়ে হবে। তাহলে অটোজোম হচ্ছে দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, যত বৈশিষ্ট্য আছে, হাত কয়টা, চোখের বৈশিষ্ট্য, চুলের রং, গায়ের রং, এগুলা নিয়ন্ত্রণ করবে, আর সে কারণে তাদেরকে অটোজোম বলা হচ্ছে। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করবে। এটা 2 প্রকার, X এবং Y। তাহলে XX হলে সেটা স্ত্রী এবং XY হলে সেটা পুরুষ, এটা আমরা সবাই জানি আগে থেকেই। তাহলে দেখো X এবং Y, এটার একটা বিশেষ কথা আমরা একটু জানি, সেটা কি যে X ক্রোমোজোম কিন্তু সাইজে অনেক বড় এবং Y ক্রোমোজোম হচ্ছে ছোট। Y ক্রোমোজোমটা দৈর্ঘ্যে অনেক ছোট। তাইলে এখানে দেখো যে তার এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে X ক্রোমোজোম এবং এটা Y ক্রোমোজোম। তাহলে X ক্রোমোজোমে বড় হওয়ার কারণে তার জিনের সংখ্যা বেশি, 2000-এর মতো জিন থাকে, আর Y ক্রোমোজোম ছোট হওয়ার কারণে তার জিনের সংখ্যা কম, মাত্র 300টা জিন। এই গেল ক্রোমোজোমের রাসায়নিক গঠন। যদি আমরা দেখি, 2টা প্রধান রাসায়নিক উপাদান এখানে আছে, নিউক্লিক অ্যাসিড এবং হলো প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডে কি পাওয়া যাবে? ডিএনএ মূলত ক্রোমোজোমের স্থায়ী উপাদান, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা প্রায় 45% ডিএনএতে। এবং এখানে ডিএনএতে কি কি থাকে এটা আমরা মানে খুবই ডিটেলস পড়বো, সেটা বর্তমানে আমরা একটু দেখি যে এটার মধ্যে প্যান্টোজ সুগার থাকে, 5 কার্বন বিশিষ্ট, অজৈব ফসফেট থাকে এবং নাইট্রোজেন ঘটিত কিছু ক্ষারক থাকে। এরপরে ক্ষারকগুলো কি কি আমরা একটু আবার একটাতে যাই, যে এটার মধ্যে মূলত এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে। আর জীবদেহে উপস্থিত যত ডিএনএ আছে, অন্যান্য জায়গায় যত ডিএনএ আছে সেটা 90%ই ক্রোমোজোমে থাকে। আরএনএও এখানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে অন্তর্ভুক্ত। রাইবোনিউক্লিক অ্যাসিড, এটার পরিমাণ খুবই কম, 0.2 থেকে 1.4%। এটা মূলত এক সূত্র, পলিনিউক্লিওটাইডের এক সূত্র, আর ডিএনএ ছিল কি দ্বিসূত্র। তো এর মধ্যে একটা নাইট্রোজেন ক্ষারকের পরিবর্তন থাকে, সেটা হলো ইউরাসিল, এখানে থাইমিন থাকে না। তাহলে এডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন হচ্ছে আরএনএর নাইট্রোজেন ক্ষারক। আর প্রোটিন, ক্রোমোজোমের মূল কাঠামো গঠনকারী উপাদান হচ্ছে প্রোটিন। এখানে প্রায় 55%ই প্রোটিন থাকে ক্রোমোজোমে। প্রোটিন কাঠামোতে নিউক্লিক অ্যাসিড থাকে, যেটা আমরা নিউক্লিওজোম মডেলে দেখে এসেছিলাম। তাহলে এখানে 2 ধরনের প্রোটিন পাওয়া যায়। একটা আমরা যেটা দেখলাম যে তোমার হিস্টোন, এটা উচ্চ আণবিক ভরসম্পন্ন প্রোটিন। আর নিম্ন আণবিক গুরুত্ব দেখা যায় কি যে তোমার শুক্রাণু ক্রোমোজোমে প্রোটামিন দেখা যায়, আর বাকি গুলোতে দেখা যায় কি হিস্টামিন, আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন এসব দেখা যায়। আর উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে আরো আছে কি ডিএনএ পলিমারেজ এবং হচ্ছে আরএনএ পলিমারেজ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ক্রোমোজোমের কাজ কি, যে এটা হলো ডিএনএ তথা জিনের আধার। তাহলে ডিএনএ যেখানে থাকবে সেখানে বংশ পরম্পরায়, কোষ বিভাজনে, কোষে শেষে জিনের স্থানান্তর করা, বংশগতির ধারা বজায় রাখা, এটা আসলে এর মাধ্যমে সম্ভব। আর ক্রোমোজোমস্থ ডিএনএ প্রধানত বংশগতি নির্ণয়ে প্রধান ভূমিকা পালন করে। ক্রোমোজোমস্থ ডিএনএ প্রতিরূপ সৃষ্টি করে, মানে কি রেপ্লিকেশন করে। তো দেখা যায় কি যে এখানে তোমার কোষ বিভাজনে প্রধান ভূমিকা পালন করে মূলত তোমার এই ডিএনএ। হ্যাঁ, তাহলে দেখা যায় কি যে তোমার একটা কোষ থেকে আরো 2টা কোষ তৈরি হয় ঠিক সেম, সেটা কিভাবে সম্ভব? রেপ্লিকেশনের মাধ্যমে। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে জীবের লিঙ্গ নির্ধারণ করে। তাহলে ক্রোমোজোম সম্বন্ধে আমাদের মূলত এটাই জানলাম আমরা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।